আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটা ওয়েবসাইট কিভাবে আমাদের চাকরি খোঁজা, নেটওয়ার্কিং করা আর পুরো ক্যারিয়ার গড়ার পদ্ধতিটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে? আজকে আমরা ঠিক সেই গল্পটাই বলবো, পেশাদারদের নেটওয়ার্ক লিঙ্কড-ইনের গল্প। চলুন শুরু করা যাক। ভাবা যায় ২০০০ সালের শুরুর দিকে লিঙ্কডইনের মূল আইডিয়াটা কতটা অদ্ভুত আর প্রথাবিরোধী ছিল। লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানের এই কথাটা শুনলেই বোঝা যায় তখনকার বাস্তবতা। মানে অনলাইনে সিভি রাখাটা তখন একরকম লজ্জার ব্যাপার ছিল, যেন আপনি মরিয়া হয়ে চাকরি খুঁজছেন। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কিভাবে একটা ধারণা রীতিমতো বৈপ্লবিক হয়ে উঠল। এরপর এটা কিভাবে সবার জন্য জরুরি হয়ে পড়ল, এর পেছনের বিজনেস মডেলটা কি, এ প্ল্যাটফর্মের ভালো মন্দ দিকগুলো কি, আর সব শেষে লিঙ্কডইনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সময়টা ২০০২ সাল। .com বাবল ক্র্যাশের পর প্রযুক্তি বিশ্বে তখন একটা ঘোর অনিশ্চয়তা। ঠিক ওই সময়ে কিন্তু লিঙ্কডইনের জন্ম। হফম্যানের তার টিম আসলে চেয়েছিলেন যে প্রত্যেক প্রফেশনাল যেন ওয়েবে নিজের একটা দোকান খুলে বসতে পারে, যেখানে নিজের দক্ষতা, অভিজ্ঞতা সব সাজিয়ে রাখা যাবে, আর অন্যরা সহজেই তাকে খুঁজে পাবে, নতুন সুযোগ তৈরি হবে। এর মূল আইডিয়াটা ছিল অনেকটা পাওয়ার টু দ্য পিপলের মতো, মানে ক্ষমতাটা ব্যক্তির হাতে তুলে দেওয়া। কিন্তু মজার ব্যাপার হলো সেই সময়ে খুব কম মানুষই এই অনলাইন প্রফেশনাল আইডেন্টিটির গুরুত্বটা বুঝেছিল। বেশিরভাগই এটাকে সন্দেহের চোখে দেখত। লিঙ্কডইনের শুরুটা কিন্তু একদমই ধামাকাদার ছিল না, বরং বেশ ধীর গতির ছিল। এই অংশে আমরা দেখব কিভাবে একটা ছোট বিশেষায়িত প্ল্যাটফর্ম থেকে এটা কোটি কোটি মানুষের জন্য একটা মাস্ট হ্যাভ টুল হয়ে উঠল। দেখুন, ২০০৩ সালের মে মাসে লঞ্চ হওয়ার পর প্রথম মাসে লিঙ্কডইনের সদস্য ছিল মাত্র ৪,৫০০। খুবই সাধারণ একটা শুরু, তাই না? কিন্তু এরপরই আসল খেলাটা শুরু হলো, যেটাকে বলে নেটওয়ার্ক এফেক্ট। মানে যত লোক আসছিল, প্ল্যাটফর্মটা সবার জন্য ততই কাজের হয়ে উঠছিল। আর এর ফলে ২০০৪ সালের আগস্টের মধ্যে মেম্বার সংখ্যা ১ মিলিয়ন, মানে ১০ লক্ষে পৌঁছে যায়। এটাই ছিল তাদের প্রথম বড় মাইলফলক। আর এরপর তো বৃদ্ধির গতিটা ছিল দেখার মতো। ২০১১ সালে শেয়ার বাজারে আসার আগেই এর মেম্বার সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যায়। আর এখনকার কথা যদি বলি, তাহলে সংখ্যাটা হলো ১ বিলিয়নেরও বেশি। ভাবা যায়? এটা এখন প্রফেশনাল ওয়ার্ল্ডের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এই যে এত বড় একটা গ্রোথ, এর পেছনে কিন্তু কিছু খুবই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ছিল। যেমন ধরুন ২০০৫ সালে ওরা ব্যবসার জন্য বিশেষ অ্যাকাউন্ট চালু করে আয়ের পথ খুলল। ২০১১তে আইপিও এনে প্রচুর ফান্ড জোগাড় করল। ২০১৫ সালে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম lynda.com-কে কিনে নিল। আর সবশেষে ২০১৬ সালে মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে প্রযুক্তিগতভাবে আরও অনেক শক্তিশালী হয়ে উঠল। এখন প্রশ্ন হল, এত বড় একটা ইউজার বেসকে লিঙ্কডইন কিভাবে পয়সায় কনভার্ট করে? মানে তাদের আসল বিজনেস মডেলটা কি? চলুন এটা একটু ভেঙে দেখি। লিঙ্কডইন চলে একটা খুব স্মার্ট মডেলে, যেটাকে বলে ফ্রিমিয়াম। নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে, ফ্রি আর প্রিমিয়াম মিলিয়ে। মানে বেসিক সব ফিচার একদম ফ্রি, যাতে সবাই জয়েন করে। কিন্তু আপনি যদি আরও পাওয়ারফুল ফিচার চান, তাহলে টাকা দিয়ে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। এই প্রিমিয়াম প্ল্যানগুলো কিন্তু সবার জন্য এক না। যেমন যারা চাকরি খুঁজছে তাদের জন্য আছে ক্যারিয়ার প্ল্যান, যারা নেটওয়ার্কিং বা বিজনেস বাড়াতে চায় তাদের জন্য বিজনেস প্ল্যান। আবার সেলস প্রফেশনালদের জন্য তো আস্ত একটা সেলস ন্যাভিগেটর টুলই আছে, যা দিয়ে তারা সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে বের করে। প্রত্যেকটা প্ল্যানই নির্দিষ্ট ব্যবহারকারীর প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা। এই চার্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অনেকেই হয়তো ভাবেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকেই লিঙ্কডইনের মূল আয় আসে, কিন্তু আসলে তা না। ওদের আয়ের সবচেয়ে বড় অংশটা আসে ট্যালেন্ট সলিউশনস থেকে। মানে কোম্পানিগুলো যখন ভালো কর্মী খোঁজার জন্য লিঙ্কডইনকে টাকা দেয়, সেটাই ওদের মূল ব্যবসা। এরপরে আছে বিজ্ঞাপন, আর তারপর আসে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। তবে যে কোনো বড় প্ল্যাটফর্মের মতোই লিঙ্কডইনেরও একটা মুদ্রার অপর পিঠ আছে। মানে একদিকে যেমন অসংখ্য সুযোগ, অন্যদিকে তেমন কিছু চ্যালেঞ্জও কিন্তু আছে। চলুন এবার সেই দিকগুলো দেখা যাক। একদিকে দেখুন
পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং, নতুন কিছু শেখার কি দারুণ সুযোগ। আবার অন্যদিকে ইনবক্সে আসা গাদা গাদা স্প্যাম মেসেজ, ডেটা প্রাইভেসি নিয়ে চিন্তা বা ওদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে তা নিয়ে অস্বচ্ছতা, এই সমস্যাগুলোও কিন্তু আছে। ব্যবসার জন্য যেমন দারুণ, তেমনি একটা ভুল পদক্ষেপ কিন্তু নেগেটিভ পাবলিসিটির ঝুঁকিও তৈরি করে। ইতিহাস দেখলে বোঝা যায় প্ল্যাটফর্মটাকে বেশ কিছু বড় ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন ২০১২ সালের ওই পাসওয়ার্ড চুরির ঘটনাটা তাদের সিকিউরিটির ওপর একটা বড় প্রশ্ন তুলে দিয়েছিল। আবার রাশিয়া বা চীনের মতো দেশের রাজনৈতিক কারণেও তাদের সমস্যায় পড়তে হয়েছে। আর খুব সম্প্রতি হংকংয়ে ব্যবহারকারীর ডেটা দিয়ে এআই ট্রেনিং করানোর বিষয়েও তাদের বিতর্কের মুখে পড়তে হয়েছে। তো এত কিছুর পর লিঙ্কডইনের ভবিষ্যৎ কী? বিশেষ করে এখন, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সবকিছু বদলে দিচ্ছে, তখন ওরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছে? যেহেতু লিঙ্কডইন এখন মাইক্রোসফটের অংশ, তাই এআইতে তারা বিশাল বিনিয়োগ করছে, এটা তো স্বাভাবিক। যেমন ধরুন ওদের রিক্রুটার সার্ভিসে জেনারেটিভ এআই যোগ করা হচ্ছে। এর মানে হল নিয়োগকর্তাদের আর কষ্ট করে চাকরির বিজ্ঞাপন বা ইমেল লিখতে হবে না, এআই সেটা করে দেবে। এর পাশাপাশি সবার পাবলিক ডেটা ব্যবহার করে নিজেদের এআই মডেলকে তারা আরও শক্তিশালী করছে। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, এআই যখন আমাদের কাজের জগৎটাকেই আমূল বদলে দিচ্ছে, তখন আমাদের এই ডিজিটাল আইডেন্টিটি, মানে লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে আমাদের প্রোফাইলটা, সেটাই কি আমাদের সবচেয়ে দামি প্রফেশনাল অ্যাসেট হয়ে উঠবে? ব্যাপারটা কিন্তু সোচনে লায়ক है।